রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থে এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মহামারী করোনা ভাইরাসে দেশে করোনার ইতিহাসে একদিনে আজ সর্বোচ্চ 119 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,172 জনে। এছাড়া একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 5,268 জনের। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,88,406 জন। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে এখন পর্যন্ত এটাই 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড। এর আগে গত 19 এপ্রিল একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,04,103 জন। এছাড়া 24,400 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 21.59%। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সারা দেশে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। রোববার বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত এই সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে। নতুন নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস। পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। সব শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইনে এবং পার্সেল সার্ভিসের মাধ্যমে খাবার বিক্রয় করা যাবে। সরকারি বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা নেওয়া করতে হবে। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে এমন লকডাউন বৃত্তেই বন্দী হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা। কঠোর লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে তাদের চাকরি থাকবে কিনা সেই শঙ্কায় প্রায় 2 কোটি দোকান কর্মচারী। শুধু তারাই নয়, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা রয়েছে আরও বড় সংখ্যায়। দোকান ভাড়া, নানা রকমের বিল, ব্যাংক লোন, কর্মচারী বেতন, নিজের সংসার কিভাবে চালাবেন তা নিয়ে মহা দুশ্চিন্তায় তারা। বড় ডাক্তারের ক্যামেরায় সুলতান আহমেদের রিপোর্ট। কাল থেকে কঠোর লকডাউন, কিভাবে চলবে নিজের সংসার তা ভেবেই মন খারাপ মিরপুরের এই দোকান কর্মচারীর। এমনিতেই হাতে কাজ নেই, তার উপর সবকিছু বন্ধের ঘোষণায় পরিবার নিয়ে নিরুপায় হয়ে পড়েছেন এমন লাখ লাখ কর্মচারী। আজকে তো মনে হলে কালকে খাওয়ান থাকবে না ঘরে। দিনে আমার 500-600 টাকা খরচ, এটা তো আমি জোগাতে পারবো না। তখন আমি কি করব? লকডাউন দেওয়া হয় তখন ওই বেকার লোকগুলা বিভিন্ন দিকে এক জায়গায় জড়ো হয়। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর হিসেবে দেশে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 53 লাখেরও বেশি, যেখানে কর্মচারী রয়েছে কম বেশি 2 কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে রাজধানী ঢাকার 5 লাখ দোকানের 30 লাখ কর্মচারী। আমি যদি এখানে দোকানদারি না করি, এখন তো আমি টাকা পাবো না, এখান থেকে বেতন পাবো না। বেতন না পেলে আমার সংসার চলবে না, না খায় থাকতে হবে। এখন আমাদের এমন অবস্থা, ব্যবসা ছাড়তেও পারতেছি না, কোনো কিছু করতেও পারতেছি না। আমরা না পারি সইতে, না পারি কইতে। 1000 টাকা যদি থাকে আমার কাছে, আমি বোধহয় আরো একটা সপ্তাহ বেঁচে থাকতে পারবো। গেল 2 বছর ধরেই ব্যবসায় দুর্দিন যাচ্ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের। লাভের আশা দূরে রেখে কয়েক মাস ধরে শুধু টিকে থাকার চেষ্টা ছিল তাদের। এই সময়ে বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীরা বন্দী হয়ে পড়েছেন ঋণের জালে। আমাদেরকে যেন ঘরে বসে না রাখে, আমরা ঘরে বসে থাকলে তো এমনি স্টক করে মারা যাবো স্যার। আমাদেরকে কোনোভাবে যেন আমাদের এই যে ঘর সংসার, আমাদের বাচ্চারা কিভাবে খাইবে আসবে। কিস্তি আল্লাহরা ঠিকই আসতেছে, আমরা কোম্পানির লোকজন এসব বসে থাকতেছে, মানে সর্বসাকুলে সব চাপ পড়ে এখন দোকানের মালিকের উপরে। ঠিক কত অস্থায়ী কর্মচারী রয়েছে দেশব্যাপী তার সঠিক হিসেব নেই কারো কাছেই। একদিন কাজ না পেলেই যেসব মানুষকে খাবার জোগাতে হিমশিম খেতে হয়। বেসরকারি কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে দেশে কাজ হারিয়ে নতুন করে দরিদ্র হয়েছে 2.5 কোটি মানুষ। সরকার তো এই টাকা পয়সা কারো কিছু দিতেছে না,
যাও দিতেছে মন্ত্রী মিনিস্টারের কাছে যাইতেছে একদারে এদারে শেষ। একটা মাস ঘরে বসা মানে পুরো প্রতি মাসে 1.5 লাখ টাকা আমাকে একটা নিজের গাড়ির থেকে টান দেওয়া হয়। শ্রমজীবী এসব মানুষের কাছে এখন মহামারীর চেয়ে বড় আতঙ্কের নাম লকডাউন। জীবন বাঁচাতে যেই লকডাউন, তাতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় কোটি কোটি মানুষ। দিনানে দিন খায় শ্রেণীর এই মানুষগুলোর দাবি লকডাউন দিক সরকার, তবে তাদের জীবন বাঁচাতে যেন দৃশ্যমান কোনো উদ্যোগ থাকে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ঈদের আগে সর্বাত্মক লকডাউনকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। বলছেন কঠোর লকডাউন হলে শিল্প কারখানার কর্মকর্তা কর্মচারীদের ঈদের বেতন বোনাস ঝুঁকির মুখে পড়তে পারে, আর তাতে বাড়তে পারে অস্থিরতাও। তাই লকডাউন হলেও উৎপাদনমুখী সব শিল্প প্রতিষ্ঠান খোলা রাখার দাবি ব্যবসায়ী নেতাদের। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণের লাগাম টানতে আবারও কঠোর লকডাউনের পথে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার থেকে শুরু হচ্ছে 4 দিনের কঠোর লকডাউন, যেখানে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, বন্ধ থাকবে দোকানপাট, শপিং মল, গণপরিবহন। সরকারের এমন সিদ্ধান্ত ভাবাচ্ছে ব্যবসায়ী নেতাদের। এমনিতেই করোনাকালে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উৎপাদনমুখী সব শিল্প কারখানা, ছাঁটাই হয়েছে অসংখ্য কর্মী, কমেছে রপ্তানি আয়, তার উপর সামনে ঈদ। তাই কঠোর লকডাউনে ঈদের বেতন বোনাস চ্যালেঞ্জে পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। আমরা সকল রকমের স্বাস্থ্য বিধি মেনে আমরা ইন্ডাস্ট্রি চালু রেখেছি। সরকার অনুধাবন করেছেন আমরা যদি এভাবে ফ্যাক্টরি বন্ধ রাখি আমরা বহির্বিশ্বে বাজার হারাবো। ঈদের পূর্বে এই ধরনের একটি লকডাউন আসলে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মরার উপরে খাড়া ঘা। প্র্যাকটিস বন্ধ রাখতে হবে। আমাদের কিন্তু এই মাসে বেতন এবং বোনাস দেওয়ার বিষয়। চলতি অর্থ বছরের শেষের কয়েকদিন এবং নতুন অর্থ বছরের শুরুর সময়টাই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। তাছাড়া লকডাউনে মাসের শুরুতে পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ভূমিকর, অগ্রিম আয়কর আদায় ক্ষতিগ্রস্ত হলে সরকার বিপুল রাজস্ব হারাবে বলেও এসব কিছু বিবেচনার অনুরোধ করছেন ব্যবসায়ীরা। বড় অংশ কিন্তু শ্রমিক শ্রেণী বলেন বা কর্মজীবী মানুষ বলেন, কর্মজীবী মানুষ তাদের কিন্তু একটা ইনকামের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে এই লকডাউন হলে পরে। আগামী সপ্তাহটা, প্রথম সপ্তাহটা কিন্তু বেতন দেওয়ার সপ্তাহ এবং তারপরে সপ্তাহে বোনাস দেওয়ার বিষয়টা আসবে। তো আমি মনে করি যে সরকার এই ব্যাপারে বা সরকারের যারা সংশ্লিষ্ট মহল তারা এই বিষয়টা অবশ্যই সচেতন আছেন। ইতিমধ্যেই আমাদের প্রমাণিত হয়েছে যে আমাদের শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্যাক্টরিগুলিতে থাকে ততক্ষণ একটা সুশৃঙ্খল স্বাস্থ্যগত সম্মত পরিবেশে কিন্তু তারা থাকে। তাদের মতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে আসছে গার্মেন্টস সহ শিল্প কারখানা। এভাবেই ঈদের আগে কঠোর লকডাউনেও সব উৎপাদনমুখী শিল্প কলকারখানা খোলা রাখতে চান ব্যবসায়ীরা। তাতে করোনা সংকটেও দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সব ব্যবস্থা আছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কোভিড মোকাবেলায় সরকার ঘোষিত শাটডাউন এখন তামাশায় পরিণত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচিত বিষয়গুলো জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে মির্জা ফখরুল জানান, তাদের চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর বিষয়ে দলীয় উদ্যোগ চলছে। খালেদা জিয়া এখন কিছুটা ভালো আছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেক দিনই তার চেক আপ করা হয়। এজন্য ডাক্তার AFM সিদ্দিকী ও AZM জাহিদ হোসেনের একটি টিম কাজ করছে। একটা লকডাউন তো চলছে এখন, ইট ইজ স্টিল অন, তাই না? তো গাড়ি ঘোড়া আপনি আবার বাইরে জেলাগুলোর সঙ্গে যোগাযোগগুলো বন্ধ করে দিয়েছেন, যার ফলে কি হচ্ছে, মানুষ হেঁটে রওনা দিয়েছে, ঢাকার দিকে ফিরে আসতেছে। একদল লোক যাচ্ছে ছুটি 7 দিন মনে করছে যাচ্ছে, আরেকদল লোক ঢাকায় ফিরছে। তো এই যে ব্যবস্থাটা আপনি আগে চিন্তা করবেন না এগুলো যে কি হতে পারে। এখন আবার কি করেছেন, প্রথমে প্রশাসন যে প্রতিমন্ত্রী তিনি বললেন যে একটা কঠিন লকডাউন হবে। এখন আবার বলছে যে সোমবার থেকে নয়, বৃহস্পতিবার থেকে। এই কি ফান তামাশা, তো সেই জন্যই। লকডাউনের ঘোষণায় ঘরে ফেরার মিছিল। রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। সড়কে তীব্র যানজট, ফেরিতে মানুষের হুড়োহুড়ি। ট্রাক, পিকআপ, মাইক্রোবাস কিংবা মোটরসাইকেল, বাহন যাই হোক, বাড়তি ভাড়া গুড়ে
শত ভোগান্তি সহ্য করেও যেন ফিরতেই হবে বাড়িতে। চেকপোস্ট বসিয়েও তৎপর, কিন্তু কাজ হচ্ছে সামান্যই। মুখে মাস্ক নেই, নেই শারীরিক দূরত্ব। সজল দাসের রিপোর্ট। এ লড়াই জিততে হবে, এ লড়াই বাড়ি ফেরার লড়াই। হুড়োহুড়ি করে কে কার আগে উঠবেন ফেরিতে, এই যেন সবার লক্ষ্য। রোববার শিমুলিয়া ঘাটের বেশ কয়েকটি ফেরি পদ্মা পাড়ি দিয়েছে শুধু মানুষ নিয়েই। কেউ বলছেন জরুরি কাজ, কেউ বলছেন অফিস বন্ধ, আবার অনেকে তো শত দুর্ভোগ সহ্য করে এখনই ছুটছেন ঈদ উদযাপনে। ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, আপনার পড়াশোনা নাই, প্লাস হচ্ছে চাকরি বাকরি যা করতাম অফিস আদালত বন্ধ। এখানে থাকি আমি কি করবো? আমার মাস গেলে খরচ আছে, ইনকাম নেই। গতকালকের বন্ধ করে দিয়েছে, এখন ঢাকা বসে করবো কি খাবো? লকডাউন দিছে কতদিনের জন্য তা বলে না, এখন না গেলে পরে যাইতে পারবো না। আমি তো জানি যে আগামী দিন লকডাউনের কথা ছিল, আমি এই টার্গেট নিয়ে বেরিয়েছি। মহাসড়কে পুলিশের চেকপোস্ট যানজট ভোগান্তি বাড়ালেও ঠেকানো যায়নি মানুষকে। দূরপাল্লার পরিবহন না পেয়ে কয়েক গুণ বাড়তি ভাড়া গুনে কয়েক দফা যানবাহন বদলে ট্রাক, মাইক্রোবাসেই রওনা দিয়েছেন গন্তব্যে। অসুস্থ ছিল তো, বাচ্চাকে নিয়ে আসছি এর আগেই, লকডাউনের আগেই। যাওয়াতে লাগবে 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে রয়েছি, কি রোদ পড়তেছে, কষ্টের কোনো সীমা নাই। মানুষের ভিড় আর তীব্র যানজট সামলাতে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। করোনা সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে লকডাউনের সিদ্ধান্ত, কিন্তু মহাসড়কে ফেরিঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের ঘরে ফেরার আপ্রাণ চেষ্টা সংক্রমণ আরও বাড়াবে বলেই মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে বাড়ি ফেরার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, লকডাউন ঘোষণার সাথে সাথে কিন্তু দিনভরই ঢাকা ছেড়ে যাওয়া শুরু করেছে মানুষ। এই মুহূর্তে আপনি গাবতলীতে আছেন, সেখানে আসলে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। আপনি আমার সামনে পেছনে আসলে লক্ষ্য করছেন সাধারণ মানুষ যারা আসলে বাড়ি ফিরছে, তারা আসলে এই যে যেই মাইক্রোবাসগুলো রয়েছে এগুলোতে করে আসলে তারা যাচ্ছেন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকার আশপাশের যে 7টি জেলা সেগুলোতে আসলে দূরপাল্লার পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে এবং লকডাউন চলছে, যার কারণে সাধারণ মানুষ যারা আগে থেকেই তারা একটি আভাস পেয়েছিল যে সর্বাত্মক লকডাউনের কথা, যেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সারা দেশে 1 জুলাই থেকে লকডাউন, তার আগে থেকে আসলে রাজধানী ছেড়েছে। এরই মধ্যে আজকে গাবতলীতে এই মুহূর্তে আসলে যাত্রী সংখ্যা আমরা গত দুদিনের তুলনায় অনেকটাই কম দেখছি। এখানে মাইক্রোবাসগুলো প্রায় কয়েকশো মাইক্রোবাস এই গাবতলী পেরিয়ে আসলে আমিনবাজার পথে পথে দাঁড়িয়ে আছে। এই মাইক্রোবাসগুলোতে আসলে উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চল বিভিন্ন জেলা আসলে যাচ্ছে। কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলে, আপনি কোথায় যাচ্ছেন? সৈয়দপুর। কেন যাচ্ছেন আসলে? লকডাউন তো 1 জুলাই থেকে দিচ্ছে, কেন যাচ্ছেন? লকডাউন সোমবার দেওয়ার কথা ছিল, এই কারণে আগে ভাগে চলে যাওয়া। এখন আবার সরকার পিছ নামালো। আপনারা কি গাড়িতে ভরছেন, মানুষ ভরছেন? জি না জি না জি না। আপনি কি করছেন এখানে? জি, আমি এমনি কিছু করি না। কি করবেন? এই যে আপনাদের দিকে দাঁড়ালাম। আসলে এখানে সবাই, কেউ গাড়িতে মানুষ, গাড়ির ড্রাইভার রয়েছেন তারা আসলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং যেসব যাত্রীরা রয়েছেন এখন আসলে গত দুদিনের তুলনায় অনেকটাই আমরা যাত্রী সংখ্যা কম দেখছি। তবে একে একে যাত্রীরা আসছেন রাজধানী বিভিন্ন প্রান্ত থেকে, গাবতলী, আমিনবাজার এইসব এলাকাগুলোতে। অর্থাৎ রাজধানী পার হয়ে গাবতলীর যে মূল প্রবেশপথ সেটি বাস স্ট্যান্ড পার হয়ে তারা আমিনবাজারের এই সড়কটিতে অবস্থান করছে। যে মাইক্রোবাসগুলো এখান থেকে আসলে মাইক্রোবাসে করে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই বাসগুলো। আপনি জানেন যে রাজধানীর যতগুলো প্রবেশ মুখ রয়েছে প্রত্যেকটি প্রবেশ মুখে আসলে সাধারণ মানুষ বাড়ি ছাড়ছে। গত 2 থেকে 3 দিনে আসলে অসংখ্য মানুষ বাড়ি ফিরে গেছে। এখন আসলে চাপটা গত 2 দিনের তুলনায় অনেকটাই কম। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী ফখরুল ইসলাম যুক্ত হয়েছিলেন গাবতলী থেকে, জানাচ্ছিলেন সেখানে ঘরমুখ মানুষের আসলে কতটা ভিড় সেই সম্পর্কে জানাচ্ছিলেন বিস্তারিত। লকডাউন নয়, দরকার স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি আরোপ। হাত ধোয়া, মাস্ক পরা, শারীরিক দূরত্বই করোনা থেকে সুরক্ষা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে না রাখতে পারলে আক্রান্তদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। লকডাউন বা বিধিনিষেধ, করোনা সংক্রমণ কমাতে ঘটা করে কিছুদিন পর পর সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়, কিন্তু বাস্তবতা ঘটছে তার উল্টো। লকডাউনের খবর আসার পরপরই ঢাকা ছাড়ার হিড়িক পরে দেশের সব সড়ক নৌপথে। উদাহ হয় স্বাস্থ্যবিধি, গাদাগাদি করে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যান লাখো মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবন জীবিকার বিকল্প ব্যবস্থা না থাকায় খেটে খাওয়া মানুষের পক্ষে লকডাউনে বিধিবিধান মেনে চলা খুব কঠিন। এতে সংক্রমণ না কমলেও ক্ষতিগ্রস্ত হয় কম আয়ের মানুষ। ফলে লকডাউন নয়, বরং দরকার স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি। সংক্রমণ কিছুটা কমে এলে লকডাউন শিথিল করে ধীরে ধীরে স্বাস্থ্যবিধি পালন, মাস্ক পরা ইত্যাদির মধ্য দিয়ে করোনা প্রতিরোধী লড়াইকে সামনে নিয়ে যেতে হবে। আমরা জানি করোনা প্রতিরোধের দুটো দেয়াল। প্রথম দেয়াল হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, এবং চূড়ান্ত দেয়াল হচ্ছে টিকা। এক জায়গায় জমায়েত না হওয়া, এইসব বিষয় কঠোরভাবে পালন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন সংস্থা এবং সর্বস্তরের জনগণকে সতর্ক থাকতে হবে। তবে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউন মেনে না চললে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে। অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, ওষুধের তো কোনো ঘাটতি নাই। সেই দিকে এখন পর্যন্ত আমরা মনে করি যে একটা সহনীয় পর্যায়ে আছি, এবং লকডাউনটা আপনারা মেনে চলবেন। যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে, আক্রান্ত সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। করোনা রোগীদের আইসোলেশন নিশ্চিত না করে শুধু কাগজে কলমে লকডাউন ঘোষণা করলে আদতে কোনো প্রতিকার মিলবে না বলে আবারও সতর্ক করেন বিশ্লেষকরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশের কমপক্ষে 70% মানুষকে কোভিড টিকার আওতায় আনতে একই সঙ্গে আমদানি, উৎপাদন এবং উদ্ভাবন 3 প্রক্রিয়াতেই সমান গুরুত্ব দিতে হবে, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই দেশে আসছে নতুন টিকা। উৎপাদন উদ্ভাবন প্রক্রিয়ায়ও সহযোগিতা রয়েছে সরকারের। এছাড়া আগামী মাসেই নতুন করে গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে, যা ভবিষ্যতে আর বন্ধ হওয়ার আশঙ্কা নেই। শালি জয় রিপোর্ট। প্রধানমন্ত্রী, শুভ অপরাহ্ন। 27 জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে শুরু হয় কোভিডের গণটিকা কার্যক্রম। ঢাকা মেডিকেল কলেজের গবেষণা বলছে, যারা এই টিকার 2 ডোজ গ্রহণ করেছেন, করোনা মোকাবেলায় তাদের দেহে 93% অ্যান্টিবডি তৈরি হয়েছে। প্রথম ডোজ নেওয়ার পরে 41% পার্টিসিপেন্টের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে 93%। তবে কার্যকর এই ভ্যাকসিনটি আপাতত আর পাচ্ছে না বাংলাদেশ। ভারতের সঙ্গে 3 কোটি ডোজ টিকার চুক্তি হলেও সে দেশের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বাংলাদেশে 1 কোটির কিছু বেশি টিকা পাঠানোর পর রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। ফলে নতুন উৎস থেকে টিকা আনার উদ্যোগ নেয় বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চীনের সিনোফার্ম থেকে সংগ্রহ করা হচ্ছে 1.5 কোটি টিকা প্রথম চালানে, যার 50 লাখ আসছে কয়েকদিনের মধ্যেই। আমরা মডার্না টিকা 25 লক্ষ আমরা পাচ্ছি, সেটা অল্প দিনেই চলে আসবে, এবং চায়না থেকেও টিকা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কোভ্যাক্স ফ্যাসিলিটিও আমাদেরকে এখন থেকে টিকা দিতে থাকবে। তো আগে যেমন টিকা একদমই আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, ইনশাল্লাহ আগামীতে হয়তো আর বন্ধ রাখতে হবে না। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু টিকা আমদানির উপর নির্ভর করলে কমপক্ষে 10 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। উৎপাদন, উদ্ভাবন এবং আমদানি 3টি প্রক্রিয়ায় একসাথে চলতে হবে, এবং বিশেষ করে উৎপাদনের দিকে বেশি নজর দিতে হবে। উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমেই আসলে আমাদের 70% লোককে দ্রুত আমরা টিকাদানের কর্মসূচি নিয়ে আসতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের টিকা উৎপাদনের নীতিগত অনুমোদন হয়েছে। দেশীয় ব্র্যান্ড বঙ্গভ্যাক্সকেও সহযোগিতা করছে সরকার। WHO যে নিয়ম নীতি আছে টিকা উৎপাদন করার, সেই নিয়ম নীতিগুলো পরিপালন করে আসতে পরেই তারা টিকা উৎপাদন করতে পারবে এবং আমাদের দেশবাসীকে দিতে পারবে। এখন পর্যন্ত বাংলাদেশে 42,83,842 জন অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা নিয়েছেন। প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন প্রায় 15.5 লাখ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। লকডাউন যত কঠোরই হোক না কেন, দেশের সকল আদালত খোলা রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন মেহেদী। রোববার নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বলেন, দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে লকডাউনে বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। একই সাথে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলা জট দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, আইনজীবীদের দাবি, এবার লকডাউন থাকলেও স্বাস্থ্যবিধি মেনে আদালতের সকল কার্যক্রম যেন অব্যাহত রাখা হয়।
1 বছর 4 মাস বিচার কার্যক্রম স্থবির থাকার কারণে মামলা জট হয়েছে কমপক্ষে 50 লক্ষ এর মতো। এখন যদি বিচার কার্যক্রম বন্ধ থাকে আবারও, তাহলে তো ভবিষ্যতে মামলা জট 1 কোটিতে দাঁড়াবে। আর জনগণও ন্যায় বিচার পাবে না, আইনজীবী যারা পেশাজীবী তারাও তো অর্থনৈতিক সংকটে আছে। সব দিক বিবেচনা করি বিচার কার্যক্রম চলমান রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দুর্যোগের মধ্যেও দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, একই সঙ্গে কৃষি উৎপাদন এবং গবেষণায় গুরুত্ব দেওয়ার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। রাষ্ট্র পরিচালনা হবে। কৃষি উৎপাদন, সম্প্রসারণ এবং গবেষণা সহ বিভিন্ন খাতে অবদান রাখায় 1424 বঙ্গাব্দে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত থাকা প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার কৃষি খাতকে গুরুত্ব দেয়, আর এ কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকে। তিনি বলেন, বিদেশ থেকে ভিক্ষা আনতে বিএনপি কখনোই দেশকে খাদ্যে স্বনির্ভর হতে দেয়নি। কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। তখন আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসে, আসলে কৃষককে সারের জন্য গুলি খাওয়া তো দূরের কথা, সারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সার প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে যাবে। আমরা সেই মোতাবেকই ব্যবস্থা নিই। বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনায় কৃষকের জন্য ভর্তুকি দিয়েছে সরকার, উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। খাদ্য সংকটের আশঙ্কায় থাকা অন্যান্য দেশে কৃষিপণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি। আমরা 727টি স্থানে ওএমএস কার্যক্রম চালু করেছি, সেখানে চাল, আটা সহ বিভিন্ন জিনিস বিক্রি হয়। টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি বিক্রি অব্যাহত রাখা আছে। তাছাড়া আমরা আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং দুর্যোগকালীন সময়ে যা খাদ্যশস্য যাতে নষ্ট না হয় তার জন্য ছোট ছোট গৃহ সাইলো কৃষকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। নানাভাবে আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি। অনুষ্ঠানে কৃষি বিষয়ক বঙ্গবন্ধুর 100টি বাণী এবং একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানের বিশেষ শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটু বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। সময়মতো বাস্তবায়ন করতে না পারায় মোট 8000 মেগাওয়াট ক্ষমতার 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে সরকার। বাতিল করার ক্ষেত্রে পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। পটুয়াখালীতে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা ছিল সরকারি প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার কোম্পানির। গত কয়েক বছরে এর কোনো অগ্রগতি নেই। একই অবস্থা সরকারি ও বেসরকারি আরো 10টি বিদ্যুৎ প্রকল্পের। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 2010-11 সালের বিদ্যুতের মাস্টার প্ল্যানে গৃহীত সব মিলিয়ে 8000 মেগাওয়াটের বেশি ক্ষমতার এসব প্রকল্পের কোনো অগ্রগতি না থাকার কারণে সরকার এই প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো সময় মতো আসতে পারে নাই সেগুলোকে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দরকার ছিল কম খরচে বিদ্যুৎ উৎপন্ন করা, যে সময় আমরা লং টার্ম প্ল্যানটা করেছিলাম 2010 এবং 11 সালে। কিন্তু এখন দেখছি যে তারা সময় মতো আসতে পারেনি বলে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে। তবে এসব প্রকল্পের কারণে দেশের বিদ্যুৎ সংকট হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান 2041 সাল পর্যন্ত চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এলএনজি পাওয়ার প্ল্যান্ট আসছে, অন্য 3-4টা কোল পাওয়ার প্ল্যান্ট ইতিমধ্যে চলে আসছে। তো আমরা এখন চিন্তা করছি না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কোল পাওয়ার প্ল্যান্ট করতে গিয়ে অনেক দেরি হয়, অনেক সময় দীর্ঘ হয়, আর যেহেতু আমাদের তখন গ্যাস ছিল না, তখন আমাদের অপশন ছিল একমাত্র কোল নিয়ে আসা। এখন আমাদের গ্যাসের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমরা যত দ্রুত নিয়ে আসা যায়
যত অপশন কম খরচে বেটার অপশনে যাওয়া যায় সেই জন্যই আমরা চিন্তা করে এটা করেছি। প্রতিমন্ত্রী আরো বলেন 2041 সালে নবায়নযোগ্য শক্তি থেকে প্রায় 40% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। নেপাল থেকে 700 জল বিদ্যুৎ আমদানির চুক্তি আগামী মাসেই হবে বলেও উল্লেখ করেন তিনি। মিলে বিদ্যুৎ উৎপন্ন করব। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। নতুন আরেক মাদক ডিএমটি অর্থাৎ ড্রাই মিথাইল টেট্রামাইড প্রথমবারের মতো দেশে জব্দ করেছে র্যাব 2। আরেক হ্যালোজেনিক মাদক এলএসডি ছাড়াও বিদেশি ও দেশি গাঁজা, নগদ টাকা সহ 4 জনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে তাদের রাজধানীর তেজগাঁ থেকে গ্রেফতার করা হয়। আরও জানাচ্ছেন মাসুদ আলাবুনি। ডিএমটি অর্থাৎ ডাইমিথাইল টেট্রামাইড এক ধরনের হ্যালোজেনিক মাদক। ডিএমটি সিগারেটের সাথে বা ঠোঁটের নিচে নিয়ে নেশা করছে তরুণ প্রজন্ম। ডিএমটি ছাড়াও এলএসডি বা লাইসার্জিক অ্যাসিড, ডাইথ্যালামাইড ইত্যাদি ভয়ঙ্কর মাদকের চালান ধরল র্যাব। ব্লটার পেপারে বা নকশা করা বিশেষ কাগজে মেশানো এলএসডি জিওবার নিচে নিয়ে নেশা করে তরুণ প্রজন্ম। এইসব মাদক সহ দেশি বিদেশি গাঁজা ও নগদ টাকা সহ 4 জনকে আটক করেছে এলিট বাহিনীটি। রবিবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। এরা এভাবে নিয়ে আসে, বিভিন্ন পার্সেল আসে, এদেরকে বই আসে, বিভিন্ন রকমের প্যাকেট আসে, এর মধ্যে করে এটা নিয়ে আসে। মাদক তো ডিক্লেয়ার করে আনবে না কেউ। জানানো হয় প্রাশ্চাত্যে ও দেশে নিষিদ্ধ ভয়ঙ্কর ডিএমটি ও এলএসডি এখন দেশে আসছে বিভিন্ন পোস্টাল কুরিয়ারের মাধ্যমে। নতুন নতুন প্রযুক্তি ঘাটাঘাটি করতে হচ্ছে এবং আমরা নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত মাধ্যমে তারা যোগাযোগ করে, যে সমস্ত মাধ্যমে তারা টাকা ট্রান্সফার করে এবং যে সমস্ত মাধ্যমে তারা এগুলি নিয়ে আসে আমাদের নজরদারি বৃদ্ধি করছি। আটককৃতরা জানায় তাদের মধ্যে 2 জন বিদেশে পড়াশোনার সময় মাদকে আসক্ত হয়ে পড়ে। পরে তারা বিদেশ থেকে দেশে এই মাদক আনে এবং বন্ধুদের আসক্ত করার পাশাপাশি নিজেরা সেবন ও বিক্রি করছিল। 20 ব্লট এলএসডি ছাড়াও 600 গ্রাম ডিএমটি জব্দ করা হয়, যার মূল্য 15,000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর পর সেই সূত্র ধরে এলএসডি সেবন ও বিক্রির সাথে যুক্ত বেশ কয়েকটি চক্রকে ধরেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযান, এটাকে আরো বেগবান করি। ভয়ঙ্কর এইসব মাদক এখন উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা সাধারণের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তাই আরো সচেষ্ট হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদ আলাবুনি, নিউজ 24, ঢাকা। লকডাউন সমর্থন করলেও লকডাউনের আগে সবার ঘরে খাবার পৌঁছে দেওয়ার দাবি জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বারবার লকডাউনের সময় পরিবর্তনের সমালোচনাও করেন তিনি। রোববার নাগরিক যুব ঐক্য আয়োজিত প্রতিবাদী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এখনও দেশের সকল জনগণ টিকা না পাওয়ায় সরকারের সমালোচনাও করেন মাহমুদুর রহমান মান্না। খুব শিগগিরই সারা দেশের গরিবদের তালিকা করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়। লকডাউনের নামে সরকার নাটক করছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে সর্বাত্মক লকডাউনের কোনো বিকল্প নেই। আমি বা আমার সংগঠন নাগরিক ঐক্য এটা সমর্থন করে। আগে খাবার দিন, তারপরে লকডাউন দিন। সরকার কি খাবার দিচ্ছেন? দেবার কথা বলেছেন। বাংলাদেশের নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয় হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই একটি অংশ। ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে কথা বলেন। বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে হিউম্যান রাইটস ওয়াচ সহ 10টি মানবাধিকার সংগঠন জাতিসংঘ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। আমরা মনে করি এ ধরনের অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো এই মামলার বিচার কাজ। আগামী 26, 27 এবং 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন।
এছাড়া সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 6 জনের জামিন আবেদনও নাকচ করেছে আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। লকডাউন আতঙ্কে বাজারে শনিবার থেকে বেড়েছে ক্রেতাদের ভিড়, আর এই সুযোগে দাম বেড়েছে প্রায় প্রতিটি নিত্যপণ্যের। চালের দাম বস্তা প্রতি বেড়েছে 50 টাকা। পাশাপাশি প্রায় সব সবজির দাম বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। পিছিয়ে নেই পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের মশলার দাম। নিত্যপণ্যের হঠাৎ দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। নাইমা জিকর প্রতিবেদন। মহামারী করোনার প্রকোপ কমাতে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউন কবে শেষ হবে সেই আতঙ্কে নিত্যপণ্য কিনতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুত করতে দেখা যায় অনেককে। হঠাৎ ক্রেতাদের বাড়তি চাপ ও নিত্যপণ্যের চাহিদা বাড়ায় বেড়েছে এসব পণ্যের দাম। চালের দাম বেড়েছে বস্তা প্রতি 50 টাকা। বাদ যায়নি সবজিও। পেঁয়াজ, আদা, রসুন সহ প্রতিটি মশলার দামও বৃদ্ধি পেয়েছে। 5 থেকে 10 টাকা আছে, মালের দাম অতটা বেশি বাড়ে না। যে কোনো একটা কিছু ঘোষণা হলে সবাই মজুত করার লেগে ব্যস্ত হয়ে যায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে নিত্যপণ্যের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এই সুযোগটি কাজে লাগিয়েছেন ব্যবসায়ীরা। আগে কিনছি 30 টাকা, 25 টাকা, আর ওখানে ওই যে 40 টাকা, 50 টাকা বেচে। সাধারণ মানুষ আসলে আমরা যে এই তো লকডাউন আসে কি করি খামু। তবে আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ, ডাল, মশলা সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, আর তাই বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারে বিক্রির দোহাই দিচ্ছেন তারা। আন্তর্জাতিক বাজার বেশির কারণে তো বাজার কমতেছে, বাড়তেছে, কমলে কমে, বাড়লে বাড়ে। এটা তো আর আমাদের দেশের ভিতরে কোনো তৈরি না, এগুলো তো বিদেশের লোকে বুকিংয়ের লোক কথা। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে সরকারের নজরদারির অভাবকে দুষছেন কনজিউমার অ্যাসোসিয়েশন। ঠিকমতো তদারকি করা দরকার। যদি এটা না হয় তাহলে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী এবং সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কৃত্রিম সংকট এটা মরার উপর খাড়ার গা হিসেবে দেখা দেবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরা এবং চুমু খাওয়ার কারণে সমালোচনার চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেওয়া হ্যানককের পদত্যাগপত্র ডাউনিং স্ট্রিট প্রকাশ করেছে। গেল মাসে নিজের দপ্তরে এমন কর্ম করার কারণে সান সংবাদপত্রে ফাঁস করে দেওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন হ্যানকক। হ্যানককের এমন কাণ্ড মন্ত্রিসভার আচরণবিধি ভেঙেছে কিনা ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টি প্রশ্ন তোলে, এমনকি তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়ে শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাদিদ জাভিদ। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জানাবো খেলার খবর। পেশাদার ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে 1-1 গোলে ড্র করেছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচ, তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের 30 মিনিট পর্যন্ত। দিয়াবাতের অ্যাসিস্টে দারুণ এক গোলে মোহামেডানকে লিড এনে দেন আউট সিং। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ঢাকার ক্লাবটি। 41 মিনিটে সমতায় ফেরে আবাহনী, আর সমতাসূচক গোলটি আসে দলটির হাইতির রিক্রুট বেলফোর্ডের পা থেকে। প্রথমার্ধ শেষ হয় সমতা দিয়ে, দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও আর গোলের দেখা পায়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ঢাকার দুই জায়ান্ট দল। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।